আসসালামু আলাইকুম, আমি নাজ শফি। আমি উজ্জ্বল নক্ষত্রদের খুঁজি। আমার কাজই হচ্ছে উজ্জ্বল নক্ষত্রকে খোঁজা। তো উজ্জ্বল নক্ষত্র অনেকেই আছে, নারী পুরুষ, যাদের বিশেষ বিশেষ গুণ আছে তাদেরকে আমি উজ্জ্বল নক্ষত্র বলি। এমন এক উজ্জ্বল নক্ষত্রের মুখোমুখি আজ হব। ওনার নাম হচ্ছে আফরোজা মুক্তা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি আপনাকে কয়েকটি কথা বলবো, ভালো মন্দ। আপনি এই কথাগুলো সুন্দরভাবে আমাকে বলবেন যে আপনার ভালো দিকও আছে, মন্দ দিক বলতে আমি বোঝাচ্ছি যে মন্দ না, মানে আপনি কোথাও কোনো বাধা পেয়েছেন কিনা, এই ধরনের কথা। তো আমরা শুরু করি। জি। আপনি কোন বয়স থেকে আপনার রান্না শিখেছেন? আমরা জানি না রান্না একটি শিল্প, রন্ধন বা রান্না যাই হোক, এটি একটি শিল্প। আপনার কোন বয়স থেকে আপনি রান্না করতে শিখেছেন বা রান্না করতে জানেন? আমি খুব ছোটবেলা থেকে রান্না শিখিনি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি একজন পরিশ্রমী মানুষ হব। তো সেই ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে কাপড়ের ফুল, এই ফুল দিয়ে কাজ শেখা আরম্ভ করি। মানে এইটা শেখার পরে আমি ব্লক, বাটিক, টাইডাই, মোমের কাজ, তারপর বাঁশ বেতের কাজ, টেইলারিং, এই ধরনের নানান রকম কাজ আমি শিখি। শিখতে শিখতে আমি বড় হয়ে গেলাম। ম্যাট্রিক, ইন্টার, ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর চিন্তা করলাম আমি রান্না করতে পারি না বললেই চলে। সেই ক্ষেত্রে অনেকে বললে তুমি তোমার বাবাকে এত পছন্দ করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি রান্না করতে না পারো তাহলে তুমি তাকে খাওয়াবা কিভাবে? তখন শ্বশুরবাড়ি এসে আমি প্রথম রান্নার ক্লাসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি সুন্দর ভাবে মানে আমার মেজ দুলাভাই, মেজ ভাইয়া দুইজন আমাকে মাইক্রোওয়েভ একটা ওভেন গিফট করে। তখন আমি সেই ওভেনটা যখন কিনি তখন তারা ফ্রি একটা ক্লাস আমাকে শিখিয়েছে কোরিয়ান টিম এসে। তো আমি সেখানে শেখার পর আমি রান্না শিখে আসলাম। শেখার পর আমি শিখাতে আরম্ভ করলাম। তখন থেকে আমি খুব রান্নাটা যখন আমি করলাম মাইক্রোওয়েভের পরে, আমি এসেই কাজ শিখাতে পারলাম। দেখি বাসায় 20 জনের মতো স্টুডেন্ট রেডি হয়ে গেছে। তখন আমি এটা শিখলাম, শিখালাম। তারপর থেকে আর বসে থাকিনি। কিন্তু রান্নার যে কাজ, এত রান্না শিখেছেন, তো সেটা সাথে আপনার বাবা বেশি আগ্রহী ছিলেন, দ্বিতীয়ত আপনার স্বামীও আগ্রহী ছিলেন, যেটা নাকি মানে ভাবা যায় না। স্বামীরা সাধারণত ওয়াইফের হাতে রান্না পছন্দ করেন, কিন্তু ওয়াইফকে বিভিন্ন রান্না শিখতে দেবেন। আমার মনে হয় বেশিরভাগ স্বামী মনে করেন যে মহিলারা তো রান্না করবেই, মহিলারা অটো রান্না জানে, তারা জন্ম থেকেই রান্না জানে, তারা কেন রান্না করবে না? তো তাদের একটা ধারণা থাকে যে তারা রান্না করার জন্য জন্ম হয়েছে। বাট আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন পদের রান্না করার জন্য নিশ্চয়ই একটা ধরন আছে। হ্যাঁ, সে তো এই যে এই সমস্ত ধরন, এই সমস্ত স্টাইল, আপনি প্রথম বলেছেন যে একটা ওভেন কিনে দিল আপনাকে, আপনি রান্না শুরু করলেন। সেই ক্ষেত্রে আপনাকে রান্নায় সহযোগিতা কে করেছে? তারপর আপনার বিভিন্ন একাডেমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করেছে। আস্তে আস্তে আপনি এটা বলতে পারেন আমাকে। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে রান্না সবাই পারে। নিশ্চয়ই সবাই পারে। আমাদের মা, দাদু, শাশুড়ি মা, যারা জায়েরা, সবার কাছ থেকে তারা রান্না জানে, কিন্তু তাদের রান্না আমাদের রান্নার সাথে
কোনো মিল নেই। ঠিক তাই। তারা হচ্ছে ভাত, ডাল, মাছ, দো পেঁয়াজা, পোলাও, মাংস এগুলি ওনারা করতে পারে। আমাদের একটু ভিন্ন ধরনের রান্না করতে হয়েছে। ওনারা চুলায় রান্না করে, ওভেনকেই চুলা, বাংলা ইংরেজি এইভাবে আমরা বোঝানো হয়। তো আমরা ওভেনে রান্না করি। তারা একটা রান্না মুরগির রোস্ট করে চুলার ধারে বসে বসে রান্না করে, আমরা একটা মেরিনেট করে মাইক্রোওয়েভে দিয়ে দিলে আমাদের 35 মিনিটে একটা গোটা মুরগি রোস্ট হয়ে বের হয়ে যাচ্ছে। তাদের রান্না আমাদের রান্নার ভিতরে অনেকটাই পার্থক্য। এছাড়া মা দাদুরা কিন্তু আইসক্রিম, বিস্কিট এই ধরনের খাবারগুলি তারা করতে পারতেন না। তো আমরা শিখার কারণে আমরা যেমন কাবাবের কোর্স, আইসক্রিমের কোর্স, তারপরে আচার, এটা সবাই পারে, কিন্তু আমরা আরো আধুনিকভাবে করার চেষ্টা করেছি। আমার একটা আচার 6 থেকে 7 সাল অবধি একেবারে সতেজ থাকে, কারণ তাদেরটাও থাকতো। আমরা এখানে একটা উপকরণ ব্যবহার করি, সোডিয়াম বেনজুইট, যার কারণে আমাদের আচারের স্বচ্ছতা দ্বিগুণ হয়ে যায়, টেস্ট সব সময় একই রকম থাকে। আরেকটা জিনিস না বললেই না, মা দাদুরা রান্না করতো, শাশুড়ি মারা রান্না করতো, তাদের যখন মনটা ভালো থাকতো তখন কি হতো, তাদের রান্নাটা খুব চমৎকার হতো। যেদিন তাদের মনটা বেশি ভালো না থাকতো সেই দিন কিন্তু তাদের রান্নাটা অতটা ভালো হতো না। আমাদের বেলায় কি হয়, মনটা খারাপ হলেও যা হবে, ভালো হলেও তা হবে। তার কারণ হচ্ছে আমরা তো প্রত্যেক দিন যে রান্নাই করি না কেন, ওটা প্রত্যেক পরিমাপ মেপে একই রকম পদ্ধতিতে করি। তো এখানে মন খারাপ ভালো এটার মানে প্রশ্ন আসে না। সেই নিয়ম অনুযায়ী আমরা করে নেই, লবণটাও স্বাদ মতো মাপ অনুযায়ী দিয়ে নেই, যার কারণে মজাটা মানে সুস্বাদু যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা আমাদের প্রত্যেক দিন একই রকম স্বাদ থাকে। আচ্ছা, আপনি সুন্দর কথা বলেছেন। কারণ রান্না তারা পদ্ধতিগত ভাবে রান্নাটা তাদের হয়তো বা হতো না, কারণ তারা আন্দাজ মতো সব কাজ করতেন, টেস্টি হতো, এটা ঠিক। আমাদের থেকে তাদের রান্না আরো অনেক সুস্বাদু হতো, কিন্তু প্রতিদিন একরকম হতো না। হ্যাঁ, ঠিক বলেছেন। তবে হচ্ছে যে আমাদের যে রান্নাটা, মানে আপনাদের যে রান্নাটা রন্ধন শিল্পীদের, সেটা একটু অবশ্যই বিশেষত্ব থাকতে হবে। আপনারা যেহেতু বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন, এটা টেকসই। যেমন আপনি আচারের কথা বললেন, আচারটা বানালে তো অবশ্যই এটা যাতে কমপক্ষে এটার মেয়াদ 1 বছর রাখতে হবে। কিন্তু মা দাদিরাও সুস্বাদু আচার বানাতেন, হয়তো সেটা আমরা 1 মাস 2 মাস এরকম বা 3 মাস, তারপরে আচারে একটা ফাঙ্গাস পড়তো, একদম ছত্রাক পড়ে যেত, ফাঙ্গাস পড়তো। তো যার জন্য ওই এত যত্ন করে সেই আমাদের মা দাদিরা কেউ মাটির চুলোতে রান্না করতেন, কেউ বিভিন্ন রকম সিস্টেমে, এখন গ্যাসের চুলা এসছে, তাও গ্রামের মা দাদিরা কিন্তু মাটির চুলায় রান্না করেন। তো তারা এত কষ্ট করে রান্না করে যদি খাবারটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়, সেটা তো খুব মানে খারাপ লাগে, একটা দুঃখজনক। এটা একটা যে খাবারটা এত যত্ন করে রান্না করলো আমার মা বা আমার দাদি, কিন্তু বেশি দিন রেখে খেতে পারলাম না। তো এই জন্যই বলছি, আপনি যে এত ধরনের জিনিস, আইটেম বা উপকরণ, পদ্ধতি আপনি যে জানেন, সেটা আপনি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন, এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং নিয়েছেন? প্রথমে হাতেখড়ি আমার মার কাছ থেকে রান্না। আমি যখন টেবিলে খেয়েছি তখন দেখেছি মা কিভাবে মাছটা কাটছে, ইলিশ মাছটা রিং পিস করছে, অনেক সময় মাছটা বড় হলে মধ্যে কাটা দিয়ে কেটে নিত। তারপর শাশুড়িকে দেখেছি কিভাবে রান্না করে। তো এইগুলির পর আমরা কি করলাম, আমার আরো অনেক কিছু শেখার আগ্রহ জন্মালো।
জাতীয় মহিলা সংস্থা, পর্যটন থেকে, তারপর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, এভাবে করে বিভিন্ন জায়গায় 3 মাস 6 মাসের যেই কোর্সগুলি আছে ওটা আমি প্রত্যেকটাই করেছি। তারপর বিসিক থেকে করেছি। তারপর আমি যখন দেখলাম আমার আরো শেখার ইচ্ছা রয়েই যাচ্ছে, তখন আমি ভারত থেকে, ভুটান থেকে, এরকম বিভিন্ন জায়গাগুলি থেকে, আমি নেপাল থেকে এই কাজগুলি আমি শিখে নিলাম। যেমন নেপালের খুব ঐতিহ্যবাহী একটা খাবার মোমো, আমি নেপালের রচনা দিজুর কাছে শিখেছি। প্রত্যেকটা যেই জায়গার যেই জিনিসটা বেস্ট, আমি সেইখান থেকে সেটা শেখার চেষ্টা করেছি। তো আমি যদি সুন্দর শিখি, তখন আমি যাকে শিখাবো সে ভালো শিখতে পারবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন আপনি যে আপনি ভুটান থেকে শিখেছেন, ভারত থেকে শিখেছেন, তাহলে অবশ্যই সেই রান্নাগুলো স্পেশাল কিছু, মানে আমাদের সব জায়গায় তো একই রান্না না, পদ্ধতির না, এক এক জায়গায় এক এক ভারতে একরকম নিয়মে, রান্না, হ্যাঁ। ভুটানে একরকম রান্না। আমি শুনেছি আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছেন, তো আপনি কি জানাবেন কি কি প্রশিক্ষণ নিয়েছেন? অবশ্যই জানাবো। আমি গোপীবাগের যে যুব উন্নয়ন অধিদপ্তর, ওইখান থেকে আমি শিখেছি। ওইখানে কিছু ম্যাডাম বাটিকের উপরে, টেইলারিং এর উপরে প্রত্যেকের কাছেই আমি কাজ শিখেছি। তারা এত যত্ন সহকারে আমাকে কাজ শিখিয়েছে, আমার কাছে মনেই হয়নি আমি যে একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ শিখছি। তারা একেবারে হাতে ধরে আমাকে দেখিয়েছে। আমি চেষ্টা করেছি একদম তাদের মতো করে করতে। দেখতে পাচ্ছেন আমি যে শাড়িটা পরে আছি, সেটা 12 সাল আগের করা। ওইখান থেকে শিখে এসেই এই শাড়িটা আমি পরেছি। তো তারপর টিচাররা আমার কাজ দেখে এতটা পছন্দ করেছে, কোতোয়ালি থানা থেকে আমাকে বলল যে আপনি কি আমাদের স্টুডেন্টদের কাজ শেখাবেন? তখন আমি বলছি নিশ্চয়ই শেখাবো। তো ওইখানে যে উপপরিচালক ছিলেন আগে, সে আমার বাসায় এসেছিল। গোপীবাগের যিনি টিচার ছিলেন, কোতোয়ালি থানার যিনি আছেন, তো প্রত্যেক ব্যাচে এরকম করে আমি 30টা মেয়ে একসাথে করে মাসে 2টা ক্লাস নিতাম। 60 জন মেয়েকে, একটা রান্নার উপরে আর একটা হাতের কাজের উপরে। তো কাজ শেষে এই প্রতিষ্ঠান থেকে তারা সার্টিফিকেট দিত। এছাড়া কি করত, তারা যেই মেয়েটা কিছু উপার্জন করার মতো তাদের ঘরে নেই, তাদের ঋণ দিত একেবারে সুদ ছাড়া বললেই চলে। তো 50,000 টাকা তাদের দিত মাসে। নামমাত্র 3 মাস পর থেকে নামমাত্র একটা টাকা তাদের দিতে হতো। এভাবে করে 2 বছরে তার টাকাটা শেষ করতে হতো। তাতে করে হতো একটা মেয়ে নর্মাল একটা পুঁজি নিয়ে আস্তে আস্তে করে একটা মেয়ে স্বাবলম্বী হয়ে যেতে পারতো। খুব সুন্দর কথা বললেন আপনি, যে এরকম তারা স্বাবলম্বী করতেন বা স্বাবলম্বী হবার ইচ্ছেও যাদের ছিল, তারা স্বাবলম্বী হয়ে যেতেন। তো যুব উন্নয়নে আপনি এই কাজ করে বেশ প্রেরণা পেয়েছেন। আপনি আর কোন কোন প্রতিষ্ঠানে কাজ শিখেছেন? আমি জাতীয় মহিলা অধিদপ্তর, ওইখানে কাজ শিখেছি। ওইখান থেকে আমি অনেক রান্না, পার্লারের উপরে কাজ, অনেক কিছু শিখেছি। সেইখানে আমি এতটা আমার আনন্দ লেগেছে, আমি যখন রান্না শিখি, ওইখানে আমি পর্যটনের যে স্যার ছিলেন, সেই স্যার এসে আমাকে 60 জন স্টুডেন্টদের সামনে ঘোষণা দিলেন 27 বছরের সেরা স্টুডেন্ট আমি। ওইখানে আমি প্রথম হলাম। তো প্রত্যেকটা কাজে টিচাররা যখন আমাকে এত যত্ন নিয়ে কাজ শিখাতেন, শেখানো শেষে আমি যখন সার্টিফিকেটটা পেতাম, আমার মনটা ভরে যেত যে আমার পরিশ্রম একবারেই সার্থক। তো সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেই প্রতিষ্ঠানগুলিতে কাজ শিখেছি প্রত্যেকটাতেই আমি বর্তমানে টিচার।
মার্শাল্লাহ, খুব সুন্দর লাগলো হ্যাঁ। এটা শুনে। আপনাকে ধন্যবাদও দিচ্ছি, কারণ আপনি একজন টিচার হয়েছেন। তো স্টুডেন্টরা তো কাজ শিখতো, তারা কি কাজের পরে যুবর বলেন বা বিসিকে বলেন, আরেকটা প্রতিষ্ঠান বললেন নাম, তো আপনার কাজ শেষে তারা কি সার্টিফিকেট করতো? বিশেষ করে যুব উন্নয়নের সার্টিফিকেট আপনি দিতেন কি, এবং কি মাধ্যমে দিতেন? না, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমেই আমি সেটা দিতাম। ক্লাস শেষে দিন স্যাররা আসতো, স্টুডেন্টদের সাথে কথা বলতো, তারপর তারা যেই কাজগুলি আমি তাদের শিখিয়েছি সেই কাজ প্রত্যেকটা স্টুডেন্ট করে নিয়ে আসতো। সেই দিন স্যাররা দেখে তারপর ওইখানে তাদের সার্টিফিকেট দিত। এছাড়া তাদের কনভেন্স ফি বাবদ নামমাত্র একটা টাকা দেয়া হতো। তারপর আমি আবার আলাদা করে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই মানে তিনটা স্যারদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। তাতে করে তাদের আগ্রহটা আরো দ্বিগুণ হয়ে যেত আরেকটা কোর্সে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, তো যুব উন্নয়নের মাধ্যমে আপনি সার্টিফিকেট দিতেন, এটা তো একটা সরকারি, অবশ্যই সরকারি কর্মকাণ্ড। যুব উন্নয়ন অধিদপ্তর একটা ভালো কাজ, একটা প্রশিক্ষণ সেন্টার বা একটা অধিদপ্তর। তো এখন এদের মাধ্যমে যে সার্টিফিকেট আপনি দিতেন ওদেরকে, সেটার আপনার স্বত্বাধিকারী তো যুব উন্নয়ন অধিদপ্তরই ছিল, কিন্তু আপনার ছাত্রীদের যখন এটা পেত, সবাই তার ভর্তি হতে পারতো না। যেমন একটা বয়স সীমা আছে ভর্তি হওয়ার, তারপর 18 থেকে 35 বছরের ভিতরে তার ভর্তি হতে হবে। হ্যাঁ, তো সেই আপনি তো অনেক বয়স্ক লোককে শিখিয়েছেন, শিখাতে পেরেছেন, তখন তাদের সার্টিফিকেটটা পেত, বয়স্ক কম বয়স যেটাই হোক। তো এতে তাদের উপলব্ধি কি ছিল? উপলব্ধি যে তারা কি খুব আনন্দ পেতেন? অবশ্যই আনন্দ পেতেন, কারণ একটা সময়, আমাদের সময়, এখন যে শিক্ষার প্রতি মানুষের আগে এতটা ছিল না, এত জায়গায় জায়গায় সরকারি ভাবে শিখানো হতো না। আমি নিজেই ছোটবেলায় যে শিখেছি, এখন যে বর্তমানে বিভিন্ন জায়গায় সরকারি ভাবে শিখানো হচ্ছে, এইরকম আমি শিখতে পারিনি। আমি বিভিন্ন জায়গায় প্রাইভেট আমার যে শিখতে হতো। এখন তো আমার ঘরে এসে একসাথে 30টা মেয়ে সুন্দর যে কাজটা সেটা শিখে নিতে পারছে। যেমন আমি দেশের বাইরে যে যখন একটা কাজ শিখি, তখন আমার খুব কষ্ট করতে হয় আরেকটা দেশে যে ওইখানের হোটেলে থেকে তারপর কতটা পরিশ্রম করে আমার একটা কাজ শিখতে হয়। কিন্তু সেই কাজটা যখন আমি আমার দেশে এসে শিখাই, তখন মেয়েরা তাদের তো অত কষ্ট করতে হলো না, অত টাকা খরচ করতে হলো না, তারা কত আরাম করে কাজগুলি শিখতে পারছে মেয়েগুলি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। এখন আমি জানতে চাচ্ছি যে আপনার যে নিজস্ব চাওয়া পাওয়া, মানে আপনি তো অনেক ধরনের কাজ জানেন, আপনি আপনি গাছের বৃক্ষ প্রেমী আমি জানি, তারপর আপনি ডেকোরেশন পিস করেছেন, আমরা দেখেছি এগুলা, হ্যাঁ, বা এই ইন্টারভিউর মাধ্যমে দেখা যাবে যেগুলো আপনি করেন। তো আপনার এতেও খুব আনন্দ হয় বা আপনার আনন্দটা বেড়ে যায়? আমার এটার আনন্দটা অনেকটাই বেড়ে যায়, কারণ আমি আমার দেশে যতগুলি প্রিন্ট মিডিয়া আছে, প্রায় বর্তমানে এখন 8টা থেকে 10টা প্রিন্ট মিডিয়াতে আমি নিয়মিত কাজ করছি, গণমাধ্যমগুলিতে কাজ করছি। আমি যখন একটা রান্না করলাম, রান্না করার সাথে সাথে দেখলাম একটা চিকেন ফ্রাই করলাম, এখানে একটা আমি যদি পুদিনা পাতার একটা স্টিক দিয়ে দেই, খাবারের মানটাই অন্যরকম হয়ে যায়। তো আমি সন্ধ্যার সময় যদি মনে করেন চিকেনটা তৈরি করলাম, সন্ধ্যার সময় কিন্তু আমার পুদিনা পাতাটা আনা সম্ভব না। হ্যাঁ, এখানে কিন্তু টাকার প্রশ্ন না, মানে আপনার টাকা থাকলেও ওই সময়ে বাজারে এটা নাও পাওয়া যেতে পারে। তো এইরকম জিনিস চিন্তা করে, আর রান্না যেহেতু একটা শিল্প, তো সেইখানে
একটু পুদিনা পাতার কারণে খাবারের কোয়ালিটিটা অনেক মানটা বেড়ে বেড়ে যাবে, যায়। হ্যাঁ। তো আমি যখন পোলাও রান্না করতেছি, আমার গাছ থেকে একটা পোলাও পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তখন খাবারের কোয়ালিটিটা অন্যরকম হয়ে গেল। কোনো একটা মাছ রান্না করলাম, সেখানে 2টা লেবু পাতা দিলে ওর সুগন্ধিটা অনেকটা বেড়ে যাবে। আমার বাসায় আমি লেবু পাতা গাছ রেখেছি। তো আমি আরেকটা কথা না বললেই না, আমি গাছ যেমন পছন্দ করি, পশু পাখিকে তেমন পছন্দ করি। আমি কিন্তু কোনো প্রাণীকে পুষি না, কিন্তু আমার রান্নাঘরে আমি যখন রান্না করি, আমার মনে হয় যে 20 থেকে 30টা কবুতর আমার রান্নাঘরে এসে ওরা খাবার খেয়ে যায়। প্রতিদিন তারা এক টাইম অনুযায়ী, মানে আমরা যেমন 3 টাইম আমি রান্নাঘরে ঢুকি, আমি দেখি ওরা ঠিক সেই সময়গুলিতেই আসে, ওরা খেয়ে যায়। এই যে একটা আনন্দ, এই আনন্দ লাগাটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। কারণ আমি একটা মানুষ যখন খেয়ে বলে কি মজা হয়েছে, ওরাও আমার কাছে মনে হয় এরকম বলে। মানে আমি যখন কিছুদিন দেশের বাইরে ছিলাম, 1 মাসের মতো, আমি যখন আসলাম রান্নাঘরে ঢুকলাম, ওরা তাকাচ্ছে, আমি দেখছি, কিন্তু আমার হাজবেন্ড তাদের খাবার দিয়েছে, তারপরও আমি দেখলাম ওরা তাকিয়ে আছে। এই যে একটা আনন্দ, মানে আমি কি বলবো আপনাকে, বলে বোঝানো যায় না। গাছের দিকে তাকালে ওর পাতাগুলিও যেমন তাকায় আমার দিকে, মানে আমার এই সময়টা পানি চাই। বিকেলটা হলে ওরা বলে, মানে নিস্তেজ হয়ে থাকে ওরা, ওদের যখন আমি পানিটা দেই তখন ওরা, এটা একটা মানে সব মানুষের ভিতরে এই জিনিসটা আসে না। মানে আমি কাজ করব, আমি কিছুটা সমালোচনা না করে, আমি অনেকটা সময় টিভি না দেখে আমি প্রকৃতির সাথে থাকি, আমার মনটা অনেক ভালো থাকবে। ছোট ছোট মানুষের যে বাচ্চা সুলভ মন, আমার মনে হয় ওদের সাথে থাকলে ঠিক একই রকম ভাবে ওই ছোটই থাকা যায়। হ্যাঁ, আপনি বেশ আনন্দ উপভোগ করেন, আর এটা আসে কি মন থেকে, মন থেকে, একদম মন থেকে, ফিলিংস থেকে, অনুভূতি যেটা সেখান থেকে আসছে। মুক্তা, আমি এতক্ষণ তোমার সাথে কথা বলে যা বুঝলাম, তুমি তো অনেক গুণী মানুষ, তারপরে তোমার গাছ গাছালি, ডেকোরেশন পিস, সবকিছু তো দেখলাম, রান্না দেখলাম, তোমার কাপড় দেখলাম তুমি পরে আছো। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তুমি যে প্রশিক্ষণ নিয়েছো, তোমার তো এটার একটা মানে ওটাকে কি বলবো, মানে একটা পুরস্কার, বড় পুরস্কার পাওয়ার কথা, বা বড়ভাবে তোমাকে অভিনন্দন দেওয়া ছাড়াও একটা পুরস্কার, একটা না, তোমার অগণিত পুরস্কার পাওয়ার কথা। তো তুমি তোমার পুরস্কার কথা বলবে, কি পেয়েছো, কি কি পুরস্কার পেয়েছো? আমি বলবো, প্রথমে আমি সাধারণ একজন মানুষ, কারণ কাজ শেখাটা এটা আমার খুব পছন্দের একটা কাজ। আমার কাজ দেখে মানে সবাই পছন্দ করে, এটা আমার খুব ভালো লাগে। ভালো বললে এটা তো সবারই ভালো লাগে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি পুরস্কার পেয়েছি, তার ভিতরে আমার কাছে খুব ভালো লেগেছে ইন্টারন্যাশনাল একটা পুরস্কার পেয়েছি, সেটা কৃষি মন্ত্রণালয় থেকে আমি ক্লাস করিয়েছি। ওইখানে ক্লাস করার পর আমাকে স্যার বলল, আপনি 6 বিভাগের ডাল আছে, সেই বিভাগগুলির উপরে আপনি ওইখানে রেসিপি জমা দেন। তো আমি বাসায় এসে ভাবলাম, ভাবার পর আমি 6 বিভাগ থেকেই ওইখানে রেসিপি জমা দিলাম। আমার দেশের একজন বিচারক ছিলেন, আর সার্কভুক্ত দেশ 6টা দেশ থেকে বিচারক এসেছিলেন, আমেরিকার থেকে এসেছিলেন। তো আমাদের দেশের আগে যে মন্ত্রী ছিলেন উনিও ছিলেন ওইখানে। তো আমার খুব ভালো লেগেছে, উনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমিও ঠিক ওই রকমই অ্যাওয়ার্ড পেয়েছি। তার জন্য আমি 2 জন মানুষকে ধন্যবাদ জানাই। আমার হাজবেন্ডের ফ্রেন্ড মুকুল ভাই, আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না,
তো ওনার কাছ থেকে আমি রেসিপিটা সম্বন্ধে ভালো করে ধারণা নিয়েছি প্রথমে। তারপর আমার স্টুডেন্ট, তারপর আমার খুব বোনের মতোই আমাকে খুব সাহায্য করেছে উনি ডাক্তার শাকিলা খাতুন। ওনার কাছ থেকে আমি পুষ্টিতত্ত্ব সম্বন্ধে ভালো করে জেনে নিয়েছিলাম। তো ওরা আমাকে 7 দেশের 7 জন বিচারক এসে যখন আমাকে প্রশ্ন করেছিলেন, তখন আমি প্রথমেই বলেছি আমি ভালো ইংরেজি বলতে পারি না। তো আমি চেষ্টা করেছি তারা কি বলছে আমি সেটা বুঝতে পেরেছি। আমি যেভাবেই হোক তাদের বুঝাতে সক্ষম হয়েছি। হওয়ার কারণে কি হলো, 6 বিভাগের ভিতরে 2 বিভাগের রেসিপি আমার ফার্স্ট হয়ে গেল, আরেকটা তৃতীয় হয়েছে, আরেকটা পঞ্চম হয়েছে। সেই দিনের খুশিটা এখনো আমার কাছে মানে মনে পড়ে। এ যে কি আনন্দ আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তারপর আমি আমাদের দেশের চ্যানেল আইতে আমি যখন গেলাম শাইখ সিরাজ স্যারের কাছে দেখা করতে, আমি দেশের বাহির থেকে পুঁথির কাজ শিখেছি, চায়না পুঁথির। সেই কাজের উপরে শাইখ সিরাজ স্যার বললেন আমাকে যে আপনি যে কাজগুলি করেছেন তার কিছু মডেল আপনি আমার এখানে নিয়ে আসবেন। তো আমি তার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কি হলো, সে আমার কাজগুলি দেখে আমি যখন মূলো, পাতাকপি, করলা এই জিনিসগুলি তৈরি করেছি, স্ট্রবেরি, দেখে উনি মানে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলেন। তাকিয়ে থেকে 5 মিনিটও দেরি করেননি, উনি আমাকে চ্যানেল আই অ্যাওয়ার্ড দেন। এটাও আমার জন্য বিশাল পাওয়া। মাশাআল্লাহ, তো অবশ্যই। প্রতিটা জায়গায় আমি এমন অ্যাওয়ার্ড পেয়েছি। আমি 21 পদক পেয়েছি। আমি অন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলি থেকে কবি নজরুল, কালকে তার মৃত্যুবার্ষিকী গতকাল গেল, তো তার যে অ্যাওয়ার্ড, আমি মুক্তিযোদ্ধার প্রত্যেকটা মানুষ ছিলেন ওইখানে, ভাষা সৈনিক আব্দুল মতিন, তার হাত দিয়ে আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম। প্রত্যেকটা জায়গায় আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এখন দেশ ছেড়ে দেশের বাইরেও পেয়েছি। এই যে একটা আনন্দ লাগা কাজ করে, এটা মানে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার কাজে আরো স্পিডটা দ্বিগুণ হয়ে যায়। মাশাআল্লাহ, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। শুধু ভালো লাগা নয়, আমি যে অনুভব করছি এটা যে কি বিশাল একটা আনন্দ। কারণ আমি একটা গুণী মানুষের সাথে বসে কথা বলছি, তার পাওয়া না পাওয়া, তবে আমার মনে হয় না পাওয়া একটা জিনিস তো মানুষের জীবনে থাকেই, সেটা আলাদা। কিন্তু আপনি যা চেয়েছেন, পছন্দের অনেক কিছু পেয়েছেন। এক্ষেত্রে আমি বলবো আপনি সফল একজন উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর করে আমার প্রশ্ন করেছেন, আমার জিনিসগুলি জানতে চেয়েছেন। আমি জানি না আপনাকে কতটুকু বলতে পেরেছি, চেষ্টা করেছি ভালো করে বলার জন্য। ধন্যবাদ।